টু দ্য স্কাইলার্ক এই কবিতাটায় কিন্তু টোটাল 21টা স্ট্যান্জা আছে এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে হচ্ছে আমরা দেখব যে 5টা করে লাইন আছে, মানে 4টা করে লাইন আছে প্রত্যেকটা স্ট্যান্জে। আচ্ছা, এইখানে আমরা শুরু করি প্রথম যে স্ট্যান্জা। এখানে বলা হয়েছে কি দেখো, হেল টু দি ব্লিথ স্পিরিট। এই হেল কথার মানে হচ্ছে কাউকে ওয়েলকাম জানানো, অভিবাদন জানানো। কবি হচ্ছে একটা পাখিকে এখানে অভিবাদন জানাচ্ছে এবং পাখিটাকে বলছে ব্লিথি স্পিরিট। ব্লিথি বলতে বোঝাচ্ছে আনন্দপূর্ণ, মানে জয়াস। তা জয়াস স্পিরিট হিসাবে পাখিটাকে সে অভিবাদন জানাচ্ছে। এবার বলছে যে হেইল টু দি ব্লিথি স্পিরিট, বার্ড দাও নেভার ওয়ার্ড। এখানে পরের লাইনটার অর্থ হচ্ছে যে তুমি এমন একটা পাখি যেটা কোনো সাধারণ পাখি না। দাও নেভার রেড, এইটার মানে হচ্ছে যে তুমি পৃথিবীর বা হচ্ছে সাধারণ কোনো পাখি না, তুমি হচ্ছে কোথায় স্বর্গ থেকে আসা কোনো একটা পাখি। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, স্বর্গ থেকে আসা অথবা স্বর্গের কাছাকাছি থেকে আসা। পুরেস্ট দাই ফুল হার্ট, পুরেস্ট দাই ফুল হার্ট এটার মানে হচ্ছে যে এই যে পাখিটা সে যে গান গায় তার পুরো হৃদয়কে উজাড় করে দিয়ে সে গান গায়, হৃদয় থেকে সে গান গায়, এটা সে এখানে বলতে চেয়েছেন। মানে তার গানের মধ্যে হচ্ছে একটা আন্তরিকতা আছে, যে হৃদয় থেকে গান গাওয়া যেটাকে আর কি বলে, হ্যাঁ, একদম স্বতঃস্ফূর্তভাবে যে গান গাওয়া। তো পাখিটার গান গাওয়া নিয়ে সে কবি এই কথাগুলো বলছেন। এখানে আর একটা লাইন আছে, 5টা লাইন হবে। পঞ্চম লাইন হচ্ছে এটা যে in profuse strain of unpremeditated art। এই লাইনটার অর্থ হচ্ছে কবি বলছেন যে স্কাইলার্কের যে গানটা এটা হচ্ছে মানে প্রাচুর্যতায় ভরা। এই যে প্রফিউজ মানে হচ্ছে প্রাচুর্য, মানে এই গানটার মধ্যে না কোনো কিছুর যেন অভাব নাই, এরকম সে বোঝাতে চেয়েছেন। স্কাইলার্ক পাখির গানটা হচ্ছে কি এখানে অনেক আনন্দ, অনেক জয়, এগুলো সেখানে বলতে চেয়েছেন। এবং এই যে আনপ্রিমিডিটেড এটার মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে পূর্ব পরিকল্পিত না। মানে এরকম আমরা পৃথিবীতে যে গানগুলো শুনি এগুলো কী কথা প্রথমে লেখা হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে পূর্ব পরিকল্পিত। কিন্তু এই পাখির গানটা হচ্ছে কি আগে থেকে সে কিছু ভেবে রাখে নাই বা লিখে রাখে নাই, গানটা সে স্বতঃস্ফূর্তভাবে সে গাইছে। কবি এইভাবে হচ্ছে পাখির গানের এখানে প্রশংসা করছেন, যে এটা হচ্ছে স্পন্টেনাস, এটা হচ্ছে কোনো প্ল্যান করা বিষয় না। এইগুলো 5 লাইন, হ্যাঁ। আচ্ছা, এই প্রথম স্ট্রেঞ্জা কিন্তু শেষ। পরের স্ট্রেঞ্জাতে কবি বলছেন কি যে হায়ার স্টিল হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংয়েস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার দ্য ব্লু ডিপ দাও উইংস্ট। এইটার মানে কি? প্রথম লাইনটা হচ্ছে কি কবি বলছে দ্য স্কাইলার কিপস রাইজিং হায়ার অ্যান্ড হায়ার ইনটু দ্য স্কাই। স্কাইলার পাখিটা উপরে শুধু উঠতেই থাকে, সে যত পারে উপরে উঠতে থেকে উঠতে উঠতে সে একদম স্বর্গের কাছাকাছি চলে যায়। কবি এটা বলছেন দ্য স্কাইলার কিপস রাইজিং হায়ার অ্যান্ড হায়ার ইনটু দ্য স্কাই। তার এই যে উপরের দিকে ওঠার যে একটা টেন্ডেন্সি, দ্য আপওয়ার্ড মুভমেন্ট, এটা কি সিগনিফাই করছে? যে তার মধ্যে যে ফ্রিডম, তার মধ্যে যে একটা স্পিরিচুয়াল এলিভেশন এবং ডিভাইন ইন্সপিরেশন, এইগুলো হচ্ছে এখানে সিম্বলাইজ করেছে। সিম্বলিক মিনিং কিন্তু পড়তে হবে, যে কোন লাইনটা দ্বারা কী সিম্বলাইজ করা হয়েছে। তাহলে এই যে সে উপরের দিকে শুধু উঠছেই, এটা দিয়ে কিন্তু তার মধ্যে যে স্বাধীন চেতা বা একটা স্বাধীনতার যে অবস্থা সেটা কিন্তু বোঝানো হয়েছে, এবং যে আধ্যাত্মিকতা অর্জন করেছে তার মধ্যে স্পিরিচুয়াল এলিভেশন, হ্যাঁ, ডিভাইন ইন্সপিরেশন, এইগুলো হচ্ছে এখানে মিন করা হয়েছে। পরের লাইন হচ্ছে ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংয়েস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার। এই লাইনটার মানে কি? এখানে এই যে স্প্রিং কথার মানে হচ্ছে উপরের দিকে ওঠা। স্প্রিং বলতে এখানে কিন্তু ওঠা বোঝাচ্ছে, সিজন স্প্রিং সেটা কিন্তু না। অর্থাৎ সে হচ্ছে কোথায় উঠছে? পৃথিবী থেকে উপরের দিকে উঠছে, ফ্রম দ্য আর্থ লাইক এ ক্লাউড অফ ফায়ার।
এখানে এই যে ক্লাউড অফ ফায়ার কথাটা দ্বারা সম্ভবত যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে যে যখন সূর্য ডোবে, যখন হচ্ছে সানসেট হয়, সানসেটের সময়ে যে একটা গ্লো থাকে সূর্যের চারদিকে, সেইটাকে বলা হয়েছে ক্লাউড অফ ফায়ার। আগুনের মতো মেঘটাকে তখন মেঘটা হচ্ছে আগুনের রং ধারণ করে, তখন ওইটাকে বলা হয়েছে ক্লাউড অফ ফায়ার। তাহলে এখানে কিন্তু একটা সিমিলি আছে। এরকম প্রশ্ন আসবে যে এই লাইনের মধ্যে কোন ফিগার অফ স্পিচে ব্যবহার হয়েছে। তাহলে আমরা জানি যে লাইক থাকলে হচ্ছে কি সিমিলি হয়। তারপর ব্লু ডিপ দ্য উইংস্ট, যে ব্লু ডিপ বলতে বোঝায় কি? ব্লু ডিপ বলতে বোঝায় ব্লু স্কাই। এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে যে ব্লু ডিপ বলতে কি বোঝাচ্ছে। আমরা এখানে কিন্তু এই যে সমুদ্রের কথা কিন্তু হচ্ছে আমরা মিন করতে পারি, কিন্তু আসলে এখানে কিন্তু বোঝানো হয়েছে ব্লু স্কাইকে। হ্যাঁ, দ্য উইংস্ট স্কাইলাক ফ্লাইস থ্রু দ্য ব্লু ডিপ, মানে নীল আকাশের মধ্য দিয়ে এই পাখিটা উড়ে। এই হচ্ছে এই 4টা লাইনের অর্থ। তাহলে পাখিটা যে উড়ছে উপরের দিকে, পৃথিবী থেকে উপরের দিকে উড়ে যাচ্ছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে এটা হচ্ছে কি ক্লাউড, যেটা হচ্ছে আগুনের যে রঙের মতো একখণ্ড মেঘের মতো মেঘ যেভাবে উড়ে যায় সূর্য ডোবার সময়, ওইভাবে এই পাখিটার জন্য উপরের দিকে উঠছে। এবং কীভাবে উঠছে? নীল আকাশের বুক চিরে। এই হচ্ছে 4টা লাইনের অর্থ। আচ্ছা, এইখানের 5ম লাইনের অর্থটা হচ্ছে, আচ্ছা এরপরে দেখি আমরা। আচ্ছা, এইখানে কি দেখানো হলো যে অ্যান্ড সিইং ইজ স্টিল ডস্ট সোর, দ্য স্কাইলার্ক কন্টিনিউস টু সিং অ্যাজ ইট ফ্লাইস হায়ার অ্যান্ড হায়ার। মানে এটা যত উপরের দিকে উঠছে এটা ততই হচ্ছে কি করছে, সাথে সাথে সে গানও গাইছে। মানে সে একই সাথে উঠছে এবং গান গাইছে, এটা বোঝানো হয়েছে। অ্যান্ড সোয়ারিং এভার সিংয়েস্ট, মানে সে উপরের দিকে যত উঠছে আবার গান গাইছে, দুটো একসাথে করছে, এটা বোঝানো হয়েছে এই লাইনটায়। আচ্ছা, এরপরে হচ্ছে এই লাইন, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান। ইন দ্য গোল্ডেন লাইটনিং এই কথাটার মানে কি? দেখো প্রথম যে এখানে 1 নম্বর যে লাইনটা দেওয়া আছে স্ট্যান্জাতে, দ্য পয়েন্ট ডিসক্রাইব দ্য গোল্ডেন গ্লো অফ দ্য ইভিনিং স্কাই। সন্ধ্যাবেলায় আকাশে যেমন একটা রক্তিম আভা ধারণ করে, সেটাকে বোঝানো হয়েছে গোল্ডেন লাইটনিং, একটা সোনালি রঙের আলো। ইলুমিনেটেড বাই দ্য সেটিং সান, যখন সূর্যটা ডুবে যায় তখন পশ্চিম আকাশে যে একটা রক্তিম আভা তৈরি হয়। লাইটনিং রেফার হেয়ার ডাজন্ট মিন এ স্টর্ম, এখানে কিন্তু যে ঝড় বা হচ্ছে, আমরা তো লাইটনিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে বিজলি চমকানো, সেটাকে কিন্তু বোঝানো হয় না এখানে, বরং সন্ধ্যার সময়ের যে একটা আলোর ছটা সেটাকে বোঝানো হয়েছে। অফ সানকেন সান, সানকেন বলতে বোঝাচ্ছে যে একটা সূর্য যখন ডুবে যাচ্ছে দিগন্তের কাছে। দ্য ফ্রেজ সানকেন সান রেফার্স টু দ্য সান সেটিং বিলো দ্য হরিজন, দিগন্তের কাছে বা দিগন্তের নিচে যখন হচ্ছে সূর্যটা তলিয়ে যাচ্ছে, ওইটাকে বলা হয়েছে সানকেন সান। জাস্ট এইভাবে প্রশ্ন হবে সানকেন সান বলতে কী বোঝানো হয়েছে। এরপরের লাইন হচ্ছে ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং, যেটার উপরে এই ক্লাউডগুলো কি হয়? ব্রাইটেনিং করে। ইভেন দো দ্য সান ইজ সেটিং, যদিও তখন সূর্যটা অস্ত যাচ্ছে, ইট ইজ স্টিল লাইটস আপ দ্য ক্লাউডস মেকিং দেম গ্লো বিউটিফুলি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে 4 নাম্বার লাইনটা দেখো যে দাউ ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, স্কাইলার্স কী করে? তখনও কিন্তু উপরের দিকে হচ্ছে উঠতে থাকে, ফ্লোটিং করতে মানে ভাসতে থাকে, আর সে চলতে থাকে উপরের দিকে। এটা হচ্ছে দাউ ডস্ট, ডস্ট বলতে হচ্ছে ডাচ। হ্যাঁ, দাউ মানে হচ্ছে তুমি, তাহলে পাখিটাকে বলছে যে তুমি উপরের দিকে কি ভাসতে থাকো, সে মেঘের উপরেই ভাসতে থাকো এবং উপরে চলতে থাকো। লাইক আ আনবরিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান। এবং এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখা উচিত, এটা আসে কখনো আসতে পারে যে লাইক অ্যান আনবডিড জয়। কবি হচ্ছে পাখিটাকে বলেছেন আনবডিড জয়, মানে অশরীরী, এটাকে দেখা যায় না, এটা ইনভিজিবল।
মনে হয় যে এটার যাত্রাটা কেবল শুরু হয়েছে, পাখিটা যাত্রাটা কেবল শুরু হয়েছে। এটা হচ্ছে শুরুর দিকে যেমন কোনো কিছুর মধ্যে অনেক বেশি প্রাণবন্ততা থাকে, তো কবি বলছেন যে এই পাখিটা যে উড়ে যাচ্ছে মনে হচ্ছে সে হচ্ছে তার রেসটা কেবল শুরু করেছে, এবং এটাকে সে বলছেন কি আনবডিড জয়, মানে এটার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, এটা হচ্ছে পুরোপুরি একটা স্পিরিট, এটা সে বলতে চেয়েছেন এখানে। আচ্ছা, এর পরের লাইনগুলোতে এর প্রত্যেকটা লাইনে কী কী ইমেজরি আছে এগুলো হচ্ছে দেওয়া আছে। আমি আপাতত লাইনগুলো বিশ্লেষণ করে যাচ্ছি এবং ওগুলোও পড়া দরকার। আচ্ছা, এরপরে আছে যে এই পরের স্ট্রেঞ্জার যে প্রথম লাইনটা দেখো, প্রথম লাইন আছে দ্য প্যাল পার্পেল ইভেন। এই প্যাল পার্পেল ইভেন মানে হচ্ছে যে একটা সন্ধ্যা, যে সন্ধ্যা হচ্ছে বিবর্ণ হয়ে গেছে, সন্ধ্যাবেলা বিবর্ণই হয়, প্যাল মানে কি বিবর্ণ, এবং পার্পেল মানে কি বেগুনি, আর ইভেন বলতে ইভিনিং মানে সন্ধ্যাবেলা। তো বলছেন দ্য প্যাল পার্পল ইভিনিং মেল্টস অ্যারাউন্ড দাই ফ্লাইট। অর্থাৎ জাস্ট ভিজুয়ালাইজ করো যে পাখিটা যখন আকাশে উঠছে সন্ধ্যাবেলায়, এবং তখন হচ্ছে একটু বেগুনি রং ধারণ করেছে প্রকৃতি এরকম, এবং বলছে পাখিটা যখন উঠছে তার চারপাশে এই যে সন্ধ্যাবেলাটা যেন মিলিয়ে যাচ্ছে। দ্য টয়লেট স্কাই মানে গোধূলি যে আকাশটা, টয়লেট স্কাই সিমস টু ব্লেন্ড অ্যান্ড ডিজলভ অ্যাজ দ্য স্কাইলার্ক মুভস থ্রু ইট। যখন স্কাইলার্ক এই টয়লেট আকাশে যখন উঠছে তখন মনে হচ্ছে কি যে আকাশটা যেন হচ্ছে কি মিশ্রিত হয়ে যাচ্ছে সব কিছু, ডিজলভ অ্যান্ড ব্লেন্ডিং হয়ে যাচ্ছে সব কিছু, এবং মনে হচ্ছে এটা আকাশেরই একটা অংশ হয়ে গিয়েছে। হ্যাঁ, দিস সাজেস্ট দ্য বার্ড ইজ সো হাই and free that it becomes part of the sky itself. Like a star of heaven. 3 নম্বরে লাইনটা কি, like a star of heaven। এই কথাটার মানে কি, স্টার কি এটা তো আমরা জানি যে তারা, এবং সেটা কোথায় তারা, হেভেন। তাহলে এখানে কিন্তু স্কাইলারকে স্বর্গের যে নক্ষত্র বা তারা সেটার সাথে তুলনা করা হলো। The skylark is compared to a star, something brighter and distant in the sky. আকাশে যেটা হচ্ছে অনেক ব্রাইট এবং অনেক দূরবর্তী একটা জিনিস এটা। তাহলে একটা স্টার যেভাবে উপর থেকে শাইনিং করে, পাখিটা হচ্ছে সেরকম। কবির কাছে পাখিটা হচ্ছে একটা তারার মতো, ঠিক আছে, পাখিটা হচ্ছে কিসের মতো, একটা তারার মতো, এটা পুরোপুরি হচ্ছে কি একটা স্বর্গীয় জিনিস তার কাছে। ইন দ্য ব্রড ডে লাইট, ইন দ্য ব্রড ডে লাইট দিনের আলোতে, দিনের আলোতে আমরা কিন্তু তারাগুলোকে দেখতে পাই না, দিনের আলোয় তারাগুলো দেখা যায় না, কিন্তু তারার অস্তিত্ব কিন্তু ঠিকই তখন থাকে। তো কবি বলছে যে যখন পাখিটা উঠতে উঠতে অনেক উপরে উঠে যায়, আমি পাখিটাকে দেখতে পাই না, কিন্তু তার যে গান সেটা তো শুনতে পাই। তো কবি এই জন্য হচ্ছে তারার সাথে তুলনা করেছেন, যেমন তারাকে যেমন দেখা যায় না তবু ফিল করা যায়, এই স্কাইলার্ক হচ্ছে এরকম যে এটাকে দেখা যায় না, এটা এতই উপরে উঠছে যেটাকে চোখের দৃষ্টির সীমা এটা দেখা যায় না, তবে এটার অস্তিত্ব টের পাওয়া যায়, ঠিক আছে। এর জন্য এটা বলা হয়েছে যে ইন দ্য ব্রড ডে লাইট দাও আর্ট আনসিন বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট। মানে তুমি তখন আনসিন থাকো, তোমাকে দেখা যায় না, কিন্তু আমি কি করতে পারি, তোমার যে আনন্দ এটাকে শুনতে পারি। স্কাইলার্ক ইজ সো হাই দ্যাট ইট ক্যানট বি সিন বাট ইটস সংস ক্লিয়ার অ্যান্ড জয়ফুল। তাহলে এটার যে একটা রহস্যপূর্ণ একটা উপস্থিতি থেকে যায় সেটা কিন্তু টের পাওয়া যায়, এটা যে একটা মিস্টিক্যাল প্রেজেন্স এটা কিন্তু বিরাজমান থাকে পৃথিবীব্যাপী, পাখিটার যে উপস্থিতি এটা বিরাজমান থাকে। লাইক সামথিং ডিভাইন দ্যাট ইজ ফেল্ট বাট নট অলওয়েজ ভিজিবল, যদি এটা ভিজিবল না তবু এটার অস্তিত্ব বিরাজমান, কবি এটা এখানে বলছেন, ঠিক আছে। আচ্ছা, পরের স্ট্যান্জায় প্রথম লাইন হচ্ছে যে কিন অ্যাজ আর দ্য অ্যারোস। অ্যারো মানে কি, তীর, তাহলে তীরের মতোই হচ্ছে কি তীক্ষ্ণ, কিন বলতে বলছে তীক্ষ্ণ বা ধারালো। তাহলে স্কাইলার্কের কণ্ঠস্বরের কথা এখানে বলা হয়েছে, যে কণ্ঠস্বর কিসের মতো, কণ্ঠস্বর হচ্ছে এখানে তীরের মতো। দ্য স্কাইলার্স ভয়েস ইজ শার্প অ্যান্ড পিয়ার্সিং, লাইক এ অ্যারো ফ্লাইং থ্রু দ্য এয়ার। একটা তীর নিক্ষেপ করলে সেটা হচ্ছে কি করে, বাতাসের মধ্য দিয়ে সেটা উড়ে যায়, তাই না,
এবং গিয়ে কোনো লক্ষ্যবস্তুকে গিয়ে ভেদ করে। তো কবি বলছেন কি এই পাখির যে হচ্ছে ভয়েস সেটা হচ্ছে এই তীরের মতো। অফ দ্যাট সিলভার স্পেয়ার, সিলভার স্পেয়ার বলতে বোঝানো হয়েছে এখানে মূলত মানে চাঁদকে বোঝানো হয়েছে। দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং দ্য বার্ডস ভয়েস টু মুনলাইট, সাজেস্টিং পিউরিটি অ্যান্ড ইন্টেন্সিটি, হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডোন ক্লিয়ার। মানে চাঁদে যে একটা ব্রাইট লাইট থাকে সেটা কিন্তু ফেড হয়ে যায়, হ্যাঁ, মানে ধীরে ধীরে হচ্ছে চাঁদের আলোটা ক্ষীণ হয়ে যায় যখন সকাল হতে থাকে, তাই না? অ্যাজ ডোন অ্যাপ্রোচেস, যখন ডোন মানে কি সকালবেলা, তো যখন সকাল হতে থাকে চাঁদের যে আলোটা যেমন হচ্ছে ফেডিং হতে থাকে দিনের বেলাতে, ইন দ্য ব্রাইট লাইট অফ দ্য মর্নিং মেক্স দ্য মুন অলমোস্ট ভিজিবল আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইট ইজ হেয়ার। কিন্তু তারপর আমরা কিন্তু বুঝতে পারি যে চাঁদ ঠিকই আছে আকাশে, তো দিনের আলোতে এটা জাস্ট কী হয়ে গিয়েছে, এটাকে ঠিক আগের মতো দেখা যাচ্ছে না। এটাই বলা হয়েছে যে ইভেন দো দ্য মুন ইজ ফেন্ট উই স্টিল নো ইটস প্রেজেন্ট, কিন্তু তারপর আমরা এটা উপস্থিতি জানি। জাস্ট অ্যাজ উই ক্যান্ট সি দ্য স্কাইলার্ক বার্ড হিয়ার ইটস সং, যেভাবে আমরা স্কাইলার্ককে দেখতে পাই না কিন্তু তার যে উপস্থিতি বা তার যে গান সেটা আমরা শুনতে পারি এবং তার উপস্থিতিটা টের পাই এভাবে। আচ্ছা, পরের স্টেন্সাতে বলা হয়েছে অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড, মানে পুরো পৃথিবীর কথা বলা হয়েছে, যে পুরো পৃথিবী এবং পৃথিবীর যে হচ্ছে আকাশ, মানে এয়ার বলতে যে আকাশের বায়ুমণ্ডল, এগুলো সব কিছু তোমার যে ভয়েস, উইথ দাই ভয়েস, তোমার ভয়েস যেটা মুখরিত হয়ে আছে। অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার ফ্রম অন লোনলি ক্লাউড, এবং যখন রাতের বেলাটা যখন বেয়ার থাকে, বেয়ার বলতে বোঝাচ্ছে মেঘ শূন্য, এমটি অফ ক্লাউডস, ফ্রম অন লোনলি ক্লাউড এ সিঙ্গেল ক্লাউড ক্যান গ্লো ফ্রম দ্য মুনস লাইট, কিন্তু একখণ্ড মেঘ যেটা হচ্ছে ঠিক চাঁদের কাছে, দ্য মুন রেইনস আউট হার বিমস অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, জাস্ট অ্যাজ দ্য মুন লাইট স্প্রেড অ্যাক্রস দ্য sky, the skylark song fills the entire atmosphere। মানে জাস্ট একটু ইমাজিন করো যে রাতের বেলা তখন হচ্ছে আকাশে একদম হচ্ছে মেঘমুক্ত, খালি কি আছে আকাশে, একটা চাঁদ আছে, তো ওই চাঁদটাকে তখন মনে হয় কি একখণ্ড মেঘের মতো, এবং সেখান থেকে কি বের হচ্ছে, আলো বের হচ্ছে। জাস্ট চাঁদটাকেই ভাবো যে ছোট একটা মেঘের টুকরো, কিন্তু সেখান থেকে কি বের হচ্ছে, গ্লো। ঠিক আছে, তো কবি বলছেন ওইটার সাথে তুলনা করেছেন এই যে পাখিটাকে। দ্য মুনস রেইনস আউট হার বিমস অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, এভাবে হচ্ছে কি স্বর্গটা হচ্ছে কি ওভারফ্লোয়িং করে, উপচে পড়ে আলোয়। এবং কবি এভাবে এই পাখির গানকে ওই যে চাঁদের যে আলোর সাথে তুলনা করেছেন এখানে। আচ্ছা, তারপরে আবার কি সাথে তুলনা করলাম আমরা দেখি যে হোয়াট thou art we know not, কবি এখানে আবার এডমিট করছেন এটা, দ্য পোয়েট এডমিটস দ্যাট হি ক্যান নট ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য স্কাইলার্ক, কবি ঠিক বুঝতে পারছেন না যে স্কাইলার্ক পাখিটা আসলে আসলে কী বা কার সাথে বা একে তুলনা করলে সেটা একদম পারফেক্ট হবে। কবি তো এতক্ষণ কত কিছুর সাথে তুলনা করলো, কিন্তু এখন কবি বলছেন কি আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি কিসের সাথে এই পাখিটার তুলনা করব। দ্য পোয়েট অ্যাডমিটস দ্যাট হি ক্যান নট ফুলি আন্ডারস্ট্যান্ড the skylark, what is most like thee, he asks, what earthly thing can be compared to the bird's nature, মানে সে নিজেকে নিজে প্রশ্ন করছে যে হোয়াট আর্থলি থিং, পৃথিবীর আর কোন জিনিসকে এই পাখির যে স্বভাব, পাখির সাথে তুলনা করা যায়। ফ্রম রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট, ইভেন ফ্রম বিউটিফুল কালারফুল ক্লাউডস nothing flows, drops so bright to see, nor raindrop is as bright or pure as the songs of the skylark। ওই বলছেন কি যে রেইনবোর যে ক্লাউড, তারপর হচ্ছে যে এখানে যে মানে রেইন ড্রপ, কোনো কিছুই হচ্ছে কি এই পাখির যে গানের সাথে যে তুলনা করার মতো না।
As from thy presence showers a rain of melody. বলছেন যে স্কাইলার্ক যে গান গায় সেটা হচ্ছে কি করে যেন গানের বৃষ্টি ঝরায়, লাইক এ রেইন শাওয়ার। আচ্ছা, এরপরে যে স্ট্যান্জা এইটা দেখো, কবি এখানে আবার কি করছেন, ওই যে স্কাইলার্ক পাখিকে একজন কবির সাথে তুলনা করছেন, একজন কবির সাথে তুলনা করেছেন। কবি বলছেন যে দ্য স্কাইলার ইজ কম্পেয়ার্ড টু এ পোয়েট হু রিমেন্স আনসিন, মাস্ট লাইক দ্য বার্ড দ্যাট সিংস ফ্রম হাই অ্যাবভ বাট ইজ নট ভিজিবল। অনেক কবিরা আছে যারা কিন্তু ছদ্মবেশে থাকে, কীরকম মানে তারা লেখা প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু ছদ্মনাম ব্যবহার করে, হ্যাঁ, এবং তারা হচ্ছে মানে মানুষের কাছে অতটা হচ্ছে পরিচিত হয়ে থাকে না, আনসিন অবস্থায় থেকে যায়। তো কবি হচ্ছে সেই রকম কবিদের সাথে তুলনা করেছেন এই পাখিটা, বলছে যে লাইক এ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট। ওই কবিরা কোথায় লুকিয়ে থাকেন? দ্য পোয়েট ইজ মেটাফরিকলি হিডেন ইন ডিপ থট, তারা গভীর চিন্তার মধ্যে লুকিয়ে থাকেন। মাস্ট লাইক দ্য স্কাইলার্ক ইজ হিডেন ইন দ্য স্কাই, জাস্ট অ্যাজ দ্য স্কাইলার্ক সিংস ন্যাচারালি দ্য পোয়েট ক্রিয়েটিভিটি ফ্লোস ফ্রম পিওর ইন্সপিরেশন। আচ্ছা, এরপর বলা হয়েছে যে সিঙ্গিং হিমস আনবিডেন, মানে কবি তার যে কবিতাগুলো কম্পোজ করে সেটা হচ্ছে কিভাবে করে, আনবিডেন। আনবিডেন বলতে বোঝায় ফ্রিলি অ্যান্ড স্পন্টেনিয়াসলি, উইদাউট বিং আস্কড। দিস মিরর্স হাউ দিস স্কাইলার্ক সিংস ইফোর্টলেসলি। পাখিটি কীভাবে গান গায়? ইফোর্টলেসলি, উইদাউট ইনস্ট্রাকশন অর রিজন। কেউ তাকে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেয় না যে এইভাবে গাও, একজন কবিকে যেভাবে বলে দিতে হয় না, তো পাখিটাও হচ্ছে সেরকম ইফোর্টলেসলি গান গেয়ে যায়, হ্যাঁ, উইদাউট হিউম্যান ইনস্ট্রাকশন। টিল দ্য ওয়ার্ড ইজ রোট, দ্য পোয়েটস ওয়ার্ডস শেপ অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ল্ড, জাস্ট অ্যাজ দ্য স্কাইলার্ক সং স্টিয়ার্স ইমোশন। কবি বলছেন কি, ওই কবির কথা বলছেন, ওই কবি কী করছেন যে তার কথাগুলো দ্বারা পৃথিবীর মানুষকে সে ইনফ্লুয়েন্স করছেন, ঠিক যেভাবে এই পাখিটা তার গান দ্বারা মানুষের যে আবেগটাকে তাড়িত করছেন। এটা বলেছে টিল দ্য ওয়ার্ল্ড ইজ রোট টু সিম্পেথি উইথ দ্য হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট। দ্য পোয়েটস ওয়ার্ক awakens emotion in people, making them aware of hopes and fears they previously ignored. কবি বলছেন কি যে এখানে কবি যে কবিতাগুলো লিখছেন সেটা মানুষের ইমোশনকে জাগ্রত করছে, অ্যাওয়াকেনিং করছে, হ্যাঁ, মেকিং দেম অ্যাওয়ার হোপস অ্যান্ড ফিয়ার্স, যেটা পূর্বে তাদের যে কথাগুলো কেউ হচ্ছে ওইভাবে গুরুত্ব দেয়নি বা ইগনোর করেছে, সেই সব মানুষের কথাগুলোকে সে কবিতা বলছেন। সম্ভবত এখানে কবি নিজের কথা এখানে বলতে চেয়েছেন, এই যে পয়েটের কথা বললেন। এই স্ট্রেঞ্জাতে একজন কবির সাথে তুলনা করা হলো। পরের স্ট্রেঞ্জ হচ্ছে এটা, এইখানে আবার একজন মেইডেনের সাথে তুলনা করা হয়েছে। মেইডেন, লাইক এ হাই বর্ন মেইডেন, স্কাইলার্ক ইজ নাও কম্পেয়ার্ড টু এ ইয়াং নোবেলম্যান। ইয়াং নোবেলম্যান বলতে এখানে এই যে হাই বর্ন মেইডেনকে বোঝানো হয়েছে, মানে নোবেল ওম্যান, একজন মহিলা যে কিনা অনেক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে এরকম। এই মেয়েটা কি করছিল? ইন এ প্যালেস টাওয়ার সুথিং হার লাভ লেডেন সোল ইন সিক্রেট আওয়ার, মানে একটা মেয়ে যে কিনা একটা প্রাসাদে বসবাস করছে, একটা আইসোলেটেড প্রাসাদে সে বসবাস করছে, এবং সে কী করছে, তার মানে দ্য মেইডেন ইজ ফিল্ড উইথ ডিপ ইমোশন অফ লাভ পসিবলি আনফুলফিল্ড অর সিক্রেট, তার মধ্যে একটা গোপন, একটা অপূর্ণ ভালোবাসা, এবং সে তার ভালোবাসাগুলো সে গানে গানে প্রকাশ করছে গোপনে, একা একা। এরকম একটা মেয়ের সাথে তুলনা করেছেন, এরকম একটা মেয়ের সাথে তুলনা করেছেন এই পাখিটাকে, ঠিক আছে। ইন এ প্যালেস টাওয়ার সুথিং হার লাভ লেডেন সোল ইন সিক্রেট আওয়ার, মানে গোপন একটা জায়গায় বা গোপন একটা মুহূর্তে, সিক্রেট আওয়ার মানে প্রাইভেট মোমেন্ট।
উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার ওয়ার। এই যে মেয়েটা, তার যে গান, এই গানটা হচ্ছে কীরকম, অনেক মিষ্টি, সুইট অ্যাজ লাভ। ফিলস হার রুম, তার যে হচ্ছে বোয়ার, বোয়ার বলতে হচ্ছে প্রাইভেট চেম্বারে যে বোয়ার, BOWE এর বোয়ার, তার রুমটাকে যেন কি করছে, পরিপূর্ণ করে ফেলছে। ঠিক যেমন এই যে স্কাইলার্কের গান পুরো আকাশ এবং পৃথিবী জুড়ে যেভাবে সব কিছুকে মুখরিত করছে। তাহলে আমরা স্ট্রেঞ্জারটা কী পেলাম, একটা মেয়ের সাথে তুলনা করা হলো। আচ্ছা, পরের স্ট্রেঞ্জ আমরা দেখি কিসের সাথে তুলনা করা হয়েছে। একটা লিস্ট করতে হবে যে কিসের তুলনা করা হয়েছে, তাহলে এখান থেকে খুব ভালো অ্যান্সার করা যাবে যে কোনো প্রশ্ন। এবং এখানে হচ্ছে কি ফিগার অফ স্পিচ ম্যাক্সিমামই হচ্ছে প্রত্যেকটা স্ট্রেঞ্জাই একটা সিমিলি আছে, বা লাইক ছাড়া যেগুলো আছে সেগুলো মেটাফোর। তো সিমিলি মেটাফোরের ব্যবহারই বেশি এখানে। পরের স্ট্রেঞ্জায় বলা হয়েছে যে লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন। এই গ্লো ওয়ার্ম গোল্ডেন বলতে বোঝায় কি, জোনাকি পোকা। গ্লো ওয়ার্ম মানে জোনাকি পোকা। হুইজ এমিটস এ সফট গোল্ডেন লাইট ইন দ্য ডার্কনেস। রাতের বেলা কী করে, একটা মৃদু আলো এরা ছড়ায়, তাই না, মৃদু আলো ছড়ায়। হুইজ এমিটস এ সফট গোল্ডেন লাইট ইন দ্য ডার্কনেস। This suggests that the Skylark song, like the glowworm light, is beautiful but not always visible in a dell of dew. The glowworm is hidden in valley covered with dew, symbolizing a fresh, delicate and secret place. অর্থাৎ জোনাকির আলো, এই জোনাকির আলো কোথায় দেখা যায়, ভ্যালিতে দেখা যায়, তাই না, উপত্যকায়, যেখানে হচ্ছে পাহাড়ের যে নিচে গাছের মধ্যে, বনের মধ্যে জোনাকি দেখা যায়, ওখানে লুকিয়ে থাকে ওরা। এটা বলা হয়েছে যে ইন এ ডেল বলতে হচ্ছে কেন, ওই যে ভ্যালি, ডেল অফ ডিউ, যেখানে অনেক ডিউ পড়ে, মানে শিশির পড়ে, এরকম একটা জায়গায়। এবং এটা কিন্তু এখানে ওর মধ্যে যে একটা বিউটি, হিডেন বিউটি, সেটাকেও রিইনফোর্স করেছে। স্ক্যাটারিং আনবিহোল্ডেন। স্ক্যাটারিং আনবিহোল্ডেন মানে হচ্ছে দ্য গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে জোনাকি, দ্য গ্লোওয়ার্ম ইজ স্প্রেডস, ছড়িয়ে দিচ্ছে, ইজ লাইটস, এটার আলো, উইদাউট বিং সিন, মানে জোনাকি পোকাটাকে দেখা যাচ্ছে না, শুধু ওর আলোটাকে দেখা যায়, এরকম। যখন জোনাকি পোকা ওড়ে তখন আমরা শুধু আলো দেখি, আমরা তো পোকাটাকে ঠিক দেখতে পাই না, তাই না, ওইটাই বলা হয়েছে। ইন এরিয়াল হিউ দ্য গ্লোওয়ার্ম লাইট ইজ সাটল অ্যান্ড ডেলিকেট। এটার যে আলোটা, এটা কেমন, এটা হচ্ছে এরিয়াল হিউ, মানে এটার আলোটা হচ্ছে খুবই তীক্ষ্ণ এবং হচ্ছে সুন্দর। বা মনে হয় কি এই আলোটা হচ্ছে ভাসছে, যেভাবে হচ্ছে এই পাখির গান যেভাবে আকাশে ভেসে বেড়ায়। তাহলে এই পাখির গানের কথা কি বলা হলো, যে এটা ফ্লোটিং করে, কোথায়, বাতাসে ফ্লোটিং করে পাখির গানটা। অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইজ স্ক্রিন ইজ ফ্রম দ্য ভিউ। The glowworm is hidden among the grass and flowers. এটা হচ্ছে ফুল এবং ঘাস, এগুলোর মধ্য থেকে এরা আলো ছড়ায়। Which screen is from the view, just as the skylark is hidden in the sky. এরপর একটা রোজের সাথে তুলনা করা হয়েছে, লাইক এ রোজ এমবার্ড। Like a rose embroidered. The skylark is now compared to a rose surrounded by its own leaves. একটা গোলাপ যে চারদিকে তার অনেকগুলো পাতা থাকে, তাই না, পাতা দিয়ে সে হচ্ছে সারাউন্ডেড থাকে। এখানে এমবার্ড কথার মানে কি, দ্য ওয়ার্ড এমবার্ড মিনস এনক্লোজড অর শেল্টার্ড, রেনফোর্সিং দ্য আইডিয়া অফ হিডেন বিউটি, মানে চারদিকের অনেকগুলো পাতা থাকে এবং সে হচ্ছে সুরক্ষিত থাকে মাঝখানে, এটা মিন করা হয়েছে। In its own green leaves, এই যে পরের লাইনটায় বলা আছে, in its own green leaves the rose is protected by the leaves, চারপাশে যে পাতাগুলো সেগুলো দিয়ে প্রোটেক্টেড থাকে, just like the skylark is surrounded by the vast sky, ঠিক যেমন এই যে স্কাইলার্ক পাখিটা চারদিকে কি থাকে, একটা বিশাল আকাশ থাকে, আকাশ দিয়ে ঘিরে থাকে। By warm winds deflowered, the warm wind blows away the rose petals. ওয়ার্ম উইন্ড মানে কি, উষ্ণ বাতাস। ডিফ্লাওয়ার্ড আছে ফুলের যে পাতাগুলোকে ঝরিয়ে দেওয়া, এটা বলা হয়েছে যে দ্য ওয়ার্ম উইন্ড ব্লোজ অ্যাওয়ে
দ্য রোজ পেটালস, মানে পাপড়ির মধ্য দিয়ে যখন বাতাসটা প্রবাহিত হয়, জাস্ট অ্যাজ লাইক সং ইজ ক্যারিড বাই দ্য এয়ার। পাখির গানকে যেভাবে হচ্ছে প্রবাহিত করে নিয়ে যায় বাতাস, সেটা সে তুলনা করা হয়েছে এখানে। Till the scent it gives makes faint with too much sweet these heavy winged thieves, অর্থাৎ even though the rose loses its petals, it is still spreads a sweet fragrance just as the skylark song fills the air. গোলাপের যে পাপড়ি যদি ঝরেও পড়ে, এটার যে হচ্ছে একটা ঘ্রাণ, সুঘ্রাণ, ফ্র্যাগ্রান্স, এটা কিন্তু ছড়িয়ে পড়ে। এবং যেটা কী করে, দিস ফ্র্যাগ্রেন্স ইজ সো ইন্টেন্স দ্যাট ইট ওভারওয়েলমস দ্য বিস। এই যে ফুলের যে সুঘ্রাণটা, এটা এতটাই ইন্টেন্স হবে যে এটা কী করে, মৌমাছিদেরকে আকৃষ্ট করে। এই যে মেক্স ফেইন্ট উইথ সো মাচ সুইট দিস হেভি উইংড থিপস, এই হেভি উইংড থিপস বলতে এখানে বোঝানো হয়েছে কাদেরকে, জোনাকি, মানে সরি, এখানে মৌমাছিকে বোঝানো হয়েছে, বিস মানে মৌমাছিগুলোকে বোঝানো হয়েছে। আচ্ছা, এর পরেরটা লাইন আছে যে সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স। দ্য পোয়েট নাও কম্পেয়ার্স স্কাইলার সং টু দ্য সুথিং সাউন্ড অফ স্প্রিং রেইন। ভার্নাল শাওয়ার্স বলতে বোঝাচ্ছে কি, বসন্তের যে বৃষ্টি, বসন্তের বৃষ্টিকে বলা হয় ভার্নাল শাওয়ার্স। এরকম কিন্তু প্রশ্ন হতে পারে যে ভার্নাল শাওয়ার্স বলতে কি বোঝায়, এটা হচ্ছে কি স্প্রিং রেইন। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, অন দ্য টুইঙ্কলিং গ্রাস মানে দ্য রেইন ড্রপস স্পার্কল অন দ্য গ্রাস জাস্ট অ্যাজ দ্য স্কাইলার্কস মিউজিক শাইন ইন দ্য এয়ার। এই যে বসন্তে যে বৃষ্টি যখন পড়ে ঘাসের উপরে, অন দ্য টুইঙ্কলিং গ্রাস মানে কি জল জলে যে ঘাসের উপরে পড়ে। রেইন অ্যাওকেন্ড ফ্লাওয়ার্স, এবং এই যে বসন্তের যে হচ্ছে যে রেইনটা, সেটা কি করে, ফুলগুলোকে ফোটায়, ফুল ফোটায়, তাই না? রেইন অ্যাওকেন্ড ফ্লাওয়ার্স মানে ফুল ফোটায়। All that ever was joyous and clear and fresh, thy music doth surpass. The poet is about to sum up everything pure, fresh and joyful in nature. The skylark song surpasses all the joys of nature, making it the ultimate symbol of happiness and inspiration. দেখো, এত কিছু সাথে তুলনা করা হলো এবং বলা হলো কি যে এই সব কিছুকে, পৃথিবীর পার্থিব যে যত কিছু আছে, এই সব কিছুকে সারপাস করে কে? এই যে পাখির গান। আচ্ছা, তারপরে কবি এই পাখির কাছে অনুরোধ করতেছেন যে এই পাখিটার কাছে সে শিখতে চাচ্ছেন এই গান। সে বলছে যে টিস আজ spirit or bird. The poet addresses the skylark, calling it either spirit. Spirit বলতে হচ্ছে কিন্তু সুপার ন্যাচারাল কিছু একটা হিসেবে সে বলছে পাখিটাকে, যে কবি বলছেন তাকে যাতে এই পাখিটা তাকে এই গানটা শেখায়, সে কীভাবে এত সুন্দর করে গান গায়। What sweet thoughts are thine? Shelley wonders what kinds of beautiful thoughts inspire the skylark song. সে বলছে যে এই পাখিটার মধ্যে কি এমন সুন্দর চিন্তা আছে যে চিন্তাটা পাখিকে এরকম একটা গান গাইতে হচ্ছে ইন্সপায়ার করে। মানে গানের ব্যাপারটা তো আসে কি থেকে, আসলে মনের ভিতরে সুন্দর কিছু চিন্তা থেকে। তো কবি বলছেন যে পাখিটি কি এমন চিন্তা করে, এমন কি সুইট থটস এটার মধ্যে আছে যার জন্য সে এত সুন্দর করে গান গাইতে পারে। আই হ্যাভ নেভার হার্ড, কবি বলছেন এরকমটা আমি কখনো শুনি না এই পাখির গানের মতো। দ্য পোয়েট ক্লেমস he has never heard anything as beautiful as the skylark's song. Praise of love or wine. Songs and poetry about love or wine are often seen as the height of human joy and pleasure that painted forth a flood of rapture so divine. আচ্ছা, এই লাইনটার অর্থটা দেখো, যে পেইন্টেড ফোর্থ বলতে বোঝাচ্ছে যে যেখানে অনেক ইমোশন এবং প্যাশন থাকে,
বলা হয়েছে দ্য স্কাইলার্ক সং ইজ এ ফ্লাড অফ র্যাপচার। র্যাপচার মানে হচ্ছে আনন্দ, যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে, র্যাপচার। দ্য পেন্টেড ফোর্থ এ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন। এটার মধ্যে যে পাখিটার মধ্যে যে আনন্দগুলো মিশে আছে, এটা হচ্ছে স্বর্গীয় স্বর্গীয় আনন্দ এই পাখির গানের মধ্যে। কোরাস হাইমেনাল। কোরাস হাইমেনাল বলতে বলছে হচ্ছে উইডিং সং অর হিম, মানে বিয়েতে যে গান গাওয়া হয়, বিয়ের গান, এটাকে বলা হচ্ছে কোরাস হাইমেনাল। These songs are traditionally joyful and grand, but she says that they still fall short of the Skylark song. মানে বিয়ের যে গান, এটা তো হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে ট্রেডিশনাল হয় এবং এটা হচ্ছে অনেক জয়াস অ্যান্ড গ্র্যান্ড। কেউ বলছেন সেই গানের থেকে হচ্ছে কি স্কাইলার্কের গান আরও বেশি সুন্দর। অর ট্রায়াম্ফুল সান্ট, এখানে ট্রায়াম্ফুল সান্ট বলতে বোঝাচ্ছে যে বিজয়ী গান। যখন কেউ ধরো কোনো যুদ্ধে বা হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারে সে যখন জয়লাভ করে তখন যে সে গান গায়, এটার থেকে হচ্ছে কি এই পাখির গানটা হচ্ছে আরও সুন্দর।